প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি নেতাকর্মীরা যখন শৌর্যে বীর্যে উজ্জীবিত হয়ে উঠলেন এবং নানাভাবে বিশেষভাবে নেতৃবৃন্দ কথার বিস্ফোরণ ঘটাতে লাগলেন এখানে ওখানে, তখন অনেকে তাদের দিকে তীর্যক বাক্যবাণ ছুড়ে দিয়েছেন যে তোমরা 15 বছর বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে একটি বালুর ট্রাক সরাতে পারোনি, তো তোমাদের হ্যাডম এবং তোমাদের শৌর্য বীর্যের কথা আমাদের জানা আছে। প্রতিপক্ষ এমনই একটি তীর্যক বাণ তাদের দিকে ছুড়ে মেরেছেন এবং হ্যাঁ, সত্যিকার অর্থেই তারা এতটাই উজ্জীবিত হয়ে উঠেছিলেন হঠাৎ করে যে তাদের কথার কোনো লাগাম ছিল না। নেতৃবৃন্দের শীর্ষস্থানীয়রা বিস্ফোরক এবং বেফাঁস কথাবার্তা বলে চলছিলেন প্রতিপক্ষকে আক্রমণ করবার ব্যাপারে বিশেষভাবে, এবং ধরাকে সরা গান করতে শুরু করেছিলেন। তো আসলে সত্যি কথা তো এই যে বিএনপির তো কর্মীর অভাব কখনোই ছিল না। বাংলাদেশে বিএনপির কর্মী সব জায়গায়, তৃণমূল থেকে শুরু করে সব জায়গায় আমরা দেখেছি। হাসিনা অনেক চেষ্টা করার পরও বিএনপি কর্মীদের মন থেকে বিএনপি নামটি মুছে দিতে পারেনি তারা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম, ছবি, তার ইমেজ মুছে দিতে পারেনি। অনেক চেষ্টা করেছিলেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। বাট হাসিনার এই 15টি বছর অবৈধ শাসন ছিল, কারণ কখনোই একটি নির্বাচনও কোনো কার্যকর নির্বাচন ছিল না। ইলেকশন রিগিংয়ের নির্বাচন ছিল, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন, আর এই নির্বাচনে হাসিনা ছলচাতুরি করে 15 বছর ক্ষমতায় থেকে গেলেন আর বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীদের আক্রমণের শিকারে পরিণত করলেন। তারা সীমাহীন জুলুম, নির্যাতন, গুম, খুন মোকাবেলা করেছেন বিএনপি এবং জামাতে ইসলামের নেতাকর্মীরা, বিশেষভাবে বিএনপি। তো এতটাই যে আমাদের মনে হতে লাগলো একটা সময় যে যদি হাসিনা আর 2 বছর ক্ষমতায় থাকেন তাহলে হয়তো বা বিএনপিকে মুসলিম লীগ বানিয়ে ছাড়বেন। সেই প্রক্রিয়াই কিন্তু শেখ হাসিনা শুরু করেছিলেন। তো যাই হোক, এখানে আরেকটি বিষয় আসলে প্রশ্ন রাইজ করেছে, আরেকটি বিষয়ে অন্য অ্যাঙ্গেল থেকে। সেটি হলো যে যেই দলের এত কর্মী, এত সমর্থক, সেই দলের নেতৃবৃন্দ কেন 15 বছরে একটি কার্যকর আন্দোলন হাসিনার বিরুদ্ধে গড়ে তুলতে পারলেন না? তারা কি আন্তরিকভাবে চেষ্টা করেছিলেন? আমরা দেখেছি বড় বড় মহাসমাবেশ যে নষ্ট হয়ে গিয়েছিল, পুলিশ বা হাসিনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নস্যাৎ করে দিয়েছিল বিএনপির চেষ্টাগুলো, মহাসম্মেলনের চেষ্টাগুলো। তখন আমরা কিন্তু নেতৃস্থানীয়দের দেখিনি যে বুক পেতে মাঠে দাঁড়িয়েছেন। সব বিরোধী শক্তি হাসিনার অপশক্তিকে মোকাবেলা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে চোখ রেখে মাঠে দাঁড়াতে পেরেছিলেন আন্দোলনকে চাঙ্গা করবার জন্য, নেতাকর্মীদের মনে সাহস যোগাবার জন্য। সেই চেষ্টা শীর্ষস্থানীয়রা করেননি, করতে পারেননি, কারণ তারা আসলে ভীতু। আন্দোলন সংগ্রামে বরাবরই আওয়ামী লীগ যেই কাজটি করতে পেরেছে, আমরা দেখেছি বিএনপির বিরুদ্ধে হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কীভাবে আন্দোলন করেছে। তো সেইভাবে বিএনপি কখনোই পারেনি। আর বিএনপি নেতৃস্থানীয়রাই পরবর্তীতে স্টেটমেন্ট দিয়েছে যে প্রাণের ভয় আসলে পারেনি সেটি। তো তাদের প্রাণের ভয়টি একটু বেশি। তো যাদের এত প্রাণের ভয়, তারা দলের জন্য আসলে তেমন কিছু করতে পারেন না। আর বালুর ট্রাক সরানো যায় না তখন, আর হাসিনার মতো লোকেরা সেই সুযোগ নেয়। তো আরেকটি কথা সাইড লাইনে চলছিল যে বিএনপির নেতারা কেন অতটা তৎপর না, কারণ কি? তারা কি হাসিনার সঙ্গে গোপনে যোগাযোগ রক্ষা করে চলেছেন? এমন একটি কথা কিন্তু ভেসে বেড়াচ্ছিল আকাশে বাতাসে, বিভিন্ন মহলে আলোচনা হচ্ছিল। কেউ বলেছেন হতে পারে, কেউ বলেছেন না, তারা তেগি নেতা, অনেক বছর ধরে বিএনপি করছেন। তো আসলে তখন তো তাদের কোনো কাজই ছিল না। 15 বছরে তারা বেশ অবসর ছিলেন, রাজনৈতিক কাজ অন্তত ছিল না। তো কাজ যেহেতু ছিল না, তখন বিএনপির নাম তাদের সঙ্গে থাকলেই কি না থাকলেই কি। তাই একটি মহল বলবার চেষ্টা করেছেন তাদের তো কিছু করবার নেই, তারা বিএনপি ছেড়েও দেয়নি, তাই বিএনপির সঙ্গেই আছেন। তো বিএনপির সঙ্গে থেকে যদি হাসিনার সঙ্গে হাত মেলানো যায় তাহলে তো সুবিধা দুদিক থেকে। তো একটি হলো হাসিনার নির্যাতন থেকে বাঁচা যায়, আরেকটি হলো বিএনপিতে থেকেই বিএনপিকে সাবোটেজ করা যায় বা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড বিএনপির বিরুদ্ধে চালানো যায়।
তো এরকম একটি আশঙ্কা বরাবরই ছিল। আর গত 1 বছরে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ের কথা বলছি, 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপির শীর্ষস্থানীয়রা যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছিলেন, এর অনেকগুলোই যাচ্ছিল দলের বিরুদ্ধে। আসলে তাদের প্রতিটি বেফাঁস মন্তব্য, বিস্ফোরক কথাবার্তা প্রকারান্তরে দলের বিরুদ্ধে যাচ্ছিল, এবং লোক তাদের নিয়ে হাসি ঠাট্টা করছিলেন, যেটা আমি শুরুতে বলছিলাম যে তোমাদের হ্যাডাম আমাদের জানা আছে। তো এতটাই বেপরোয়া তারা হয়ে পড়েছিলেন কথাবার্তায়, প্রতিপক্ষকে দমন করবার জন্য যেসব কথা, যেসব বক্তব্য, যেসব মন্তব্য, এক পর্যায়ে বিএনপির হাইকমান্ড বাধ্য হয়েছিল তাদের কারো কারো উপর সতর্কবাণী জারি করতে। তাদেরকে সতর্ক করা হয়েছিল যে কথাবার্তায়, বক্তব্যে, মন্তব্যে তারা যাতে সতর্ক হন। বাধ্য হয়েছিল বিএনপি হাইকমান্ড এটি করতে, কারণ লাগাম ছাড়িয়ে যাচ্ছিল আর প্রত্যেকটি কথা বিএনপির ভোট ব্যাংকে আঘাত করছিল। তাহলে কারো কারো অবজারভেশন যে বিএনপির এই নেতৃবৃন্দ যারা এগুলো করেছেন, তারা ইচ্ছাকৃতভাবে করেছেন বিএনপিকে সাবোটাজ করবার জন্য। অন্তর্ঘাতমূলক কাজ ছিল এগুলো তাদের পক্ষে, কারণ তাদের এরকম একটি ব্যাপার ছিল না যে তারা এটুকু বুঝেন না যে এরকম বেফাঁস কথাবার্তা বললে জনগণ কিভাবে নেবে বিষয়টি, প্রতিপক্ষ কিভাবে নেবে, তারা বিষয়টি বুঝতেন না তা না, কিন্তু করেই গিয়েছেন। একটি যুদ্ধদেহী অবস্থান নিয়েছিলেন শীর্ষস্থানীয়রা। তো তাতে করে আমারও মনে হয়েছিল যে নিশ্চয়ই তারা বিএনপিকে সাবোটাজ করবার জন্য কিছু নেতা ইচ্ছা করে বিতর্কিত কথাবার্তা বলছেন দলকে বিতর্কিত করবার জন্য, এটি আমাদের মনে হচ্ছিল। তো এখন এই আশঙ্কা আরো বড় হয়ে দেখা দিয়েছে। প্রায় 2 দিন আগে, 24 ঘন্টা হয়ে গিয়েছে, দ্বিতীয় দিনে পড়েছে, সাংবাদিক কনক সারওয়ার নিউজ নামক একটি চ্যানেলে একটি বিস্ফোরক কন্টেন্ট দিয়েছেন, তিনি পাবলিশ করেছেন। তো সেই কন্টেন্টে, সেই ভিডিওটিতে কথা বলছিলেন ক্যাপ্টেন শাহনেওয়াজ। ক্যাপ্টেন শাহনেওয়াজ তার এসএসএফের একজন মেম্বারের সঙ্গে তার এনকাউন্টার ব্যাখ্যা করছিলেন। অত্যন্ত সাবলীলভাবে কিছু অভিযোগ তিনি এনেছেন। এসএসএফের কর্মকর্তা, যিনি স্বচক্ষে দেখতেন শেখ হাসিনার কর্মকাণ্ড, শেখ হাসিনার কাছে কারা আসে কারা যায়, সেই কর্মকর্তা ক্যাপ্টেন শাহনেওয়াজকে বলেছেন, থাম্বনেইলে যে লেডির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ক্যাপ্টেন শাহনেওয়াজ, তাকে বলেছেন কিছু কথা। সেই কথাগুলো খুবই আপত্তিকর যদি সত্যি হয়ে থাকে, এবং বিএনপির জন্য দল হিসেবে ভীতিকর। যে বিএনপির অন্তত শীর্ষস্থানীয় 5 জন নেতা প্রায়শই শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠকে মিলিত হতেন। তাদেরকে শেখ হাসিনার সঙ্গে গোপন মিটিং করতে দেখা যেত, একসঙ্গে চা খেতেন, গল্প গুজব করতেন, এবং যাওয়ার সময় এনভেলপ হাতে করে নিয়ে বেরোতেন। তো সেই এনভেলপে কি ছিল আমরা জানি না। তো এমন অভিযোগ ক্যাপ্টেন শাহনেওয়াজ করেছেন, এবং সেই এসএসএফ কর্মকর্তা তাকে এগুলো বলেছেন, এবং কর্মকর্তা কনফার্ম করেছেন যে বিষয়টি আসলে এরকমই, তারা গোপন যোগাযোগ রাখতেন হাসিনার সঙ্গে। এবং সেখানে পায়ে ডান্ডাবেড়ি লাগিয়ে সেই পিলখানা হত্যাকাণ্ডের ডিএডি তৌহিদের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ডিএডি তৌহিদকেও সেখানে দেখা গিয়েছিল, তার পায়ে ডান্ডাবেড়ি ছিল, কিন্তু গোপনে হাসিনার সঙ্গে তাকে দেখা করবার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এই তথ্যটিও দিচ্ছিলেন ক্যাপ্টেন শাহনেওয়াজ। তো যদি সত্যিকার অর্থে এই কথাটি সত্যিই হয় যে এরকম 5 জন শীর্ষস্থানীয় নেতা হাসিনার সঙ্গে যোগাযোগ রাখতেন, যারা কখনোই হাসিনার আমলে ভিকটিম হননি, অনেকেই ভিকটিম হয়েছেন, জেল জুলুম সহ্য করেছেন, বাড়িতে থাকতে পারেননি, তারা কিন্তু পেরেছেন। যে 5 জনের কথা বলা হয়েছে তাদের নাম তিনি নেননি, বাট তারা আনটাস্ট ছিলেন। হাসিনা তাদেরকে ফিজিক্যালি কখনো টর্চার বা এরকম কোনো কিছুর মোকাবেলা করেননি, তাদের করতে হয়নি, নিরাপদে ছিলেন তারা। তো এখন তাদের কার্যকর আন্দোলন গড়ে তুলতে না পারবার পেছনে এই বিষয়গুলো কাজ করেছে কিনা, এগুলো বিএনপি হাইকমান্ডকে খুঁজে দেখতে হবে, ভেবে দেখতে হবে। আর যদিও কনক সারওয়ারের এই কন্টেন্টে ক্যাপ্টেন শাহনেওয়াজ কথা বলছিলেন, 5 জনের নাম বলেননি, একেবারে ব্যাক টু ব্যাক একই সময়ে আরেকটি কন্টেন্ট পাবলিশ করেছেন জ্যাকব মিল্টন। প্রিয় দর্শক, জ্যাকব মিল্টন যুক্তরাষ্ট্র প্রবাসী, আপনাদের জানা আছে। কনক সারওয়ারও প্রবাস থেকেই কন্টেন্ট পাবলিশ করেন। তো জ্যাকব মিল্টন কিন্তু একজন ডাই হার্ড বিএনপি কর্মী, বিএনপি অ্যাক্টিভিস্ট। তো জ্যাকব মিল্টন খুব দুঃখ করে কয়েকজনের নামও বলে ফেললেন। তো কেউ কারো নাম বললেই যে এটি সত্যি হয়ে গিয়েছে এরকম না,
কিন্তু কয়েকজনের নাম তিনি বলে ফেললেন। তো তিনি যেহেতু বলতে পেরেছেন আর কন্টেন্টটি পাবলিশড হয়েছে, অনেকেই দেখেছেন আপনারা হয়তো বা, তাই আমিও নামটি নিতে পারি। তো তিনি কয়েকজনের নাম নিয়েছেন। চান্দা আব্বাস নামে একজন আছেন বিএনপির, তার প্রকৃত নাম হলো মির্জা আব্বাস। অনেকে তাকে চান্দা আব্বাস বলেন, কেন বলেন জানি না। তিনি কাউকে চাঁদা দেন নাকি লোকেরা তাকে চাঁদা দেয় বিষয়টি কি আমার জানা নেই। তো চান্দা আব্বাস অনেক বেফাস কথাবার্তা বলেছেন গত 1 বছরে। আমি আমার চ্যানেল থেকে কন্টেন্ট বানিয়ে সতর্ক করেছি, দল হিসেবে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছি মির্জা আব্বাসের মুখটি যাতে বন্ধ রাখা হয়। ভয়ঙ্কর ভয়ঙ্কর বেফাস কথাবার্তা বলছিলেন এবং অশিক্ষিত অর্ধশিক্ষিত লোকের মতো বিএনপিকে প্রতিনিয়ত ছোট করে তুলছিলেন। তো তার নাম নেওয়া হয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী, খুবই উচ্চকণ্ঠ একজন নেতা বিএনপির। তার নাম নেওয়া হয়েছে, যেই মাসোহারা ভোগীদের মধ্যে তিনিও একজন। আব্দুল আওয়াল মিন্টুর নাম নেওয়া হয়েছে, শামা ওবায়েদ, মোহাম্মদ সালাম এবং আমানুল্লাহ আমানের নাম নেওয়া হয়েছে। জ্যাকব মিল্টন এই নামগুলো নিয়েছেন। আর জ্যাকব মিল্টন বিএনপিকে ছোট করবার জন্য এই কাজটি করবেন এটি আমার মনে হয়নি, বিশ্বাস হয়নি, কারণ আমি তাকে বিএনপির একজন ডাই হার্ট কর্মী মনে করি। তাই তিনি এই কাজটি করবেন আমার মনেই হয়নি। তো জ্যাকব মিল্টন এই নামগুলো নিয়েছেন। আর কনক সারওয়ারের চ্যানেলে নাম নেওয়া হয়নি কারো, এমনি কথা বলা হয়েছে। তো এখন এই সত্য মিথ্যা নির্ধারণ করবার দায়িত্ব বিএনপির। তো বিএনপি হাইকমান্ড এটা গভীরভাবে বিবেচনা করে দেখবেন। এই কন্টেন্টগুলো যেহেতু পাবলিশড হয়েছে আর কথা যেহেতু হচ্ছে, এতদিন আমরা কথাগুলো বায়বীয় মনে করতাম, এখন যেহেতু লোকেরা স্টেটমেন্ট দিয়ে দাবি করছে এবং এসএসএফ কর্মকর্তার কাছ থেকে যেই বক্তব্য শোনা গেল তাকে রেফার করে ক্যাপ্টেন শাহনাজ যেসব কথাবার্তা বললেন, আমরা কথাগুলো উড়িয়ে দিতে পারছি না। সত্যিকার অর্থে বিএনপির জন্য তাহলে এটি ক্ষতিকারক। কারণ গত 1 বছরের কর্মকাণ্ড নেতাদের 1 বছরের বক্তব্য অনেকেরই মিলিয়ে দেখলে বিএনপি হাইকমান্ডের পক্ষে ডটগুলোকে একসঙ্গে করা খুব বেশি কঠিন হবে না। তাদের কর্মকাণ্ড, তাদের কথাবার্তা, তাদের মন্তব্য, তাদের বক্তব্য দলের পক্ষে গিয়েছে নাকি বিপক্ষে, শুধু এইটুকু যাচাই বাছাই করলেই কিন্তু হয়ে যাবে, বেরিয়ে যাবে আসলে বিষয়টি। তাই আমি বলছি না যাদের নাম আমি নিয়েছি তারা সবাই দোষী, তারা এই কাজটি করেছেন, এটা কোনো গ্যারান্টি নেই, এটি প্রুফ না, এটি অ্যাসাম্পশন, এটি স্পেকুলেশন, জল্পনা। আমরা এখন পর্যন্ত জল্পনাই মনে করব। তবে বিএনপিকে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখতে হবে, দলের স্বার্থে দেখতেই হবে। এই মুহূর্তে তাদের এটিই কাজ। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, আবার কথা হবে।